আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। নমস্কার। প্রতিবারের মতো এবারও একটি অসাধারণ গল্প নিয়ে হাজির হরর স্ক্রিপ্ট। এবারে থার্সডে হরর ডোজে লেখক অনিক চক্রবর্তীর কলমে রচিত চৌধুরী বাড়ির বিপদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে শুরু হতে চলেছে আমাদের আজকের নিবেদন, চৌধুরী বাড়ির বিপদ। খালবিল ভাসিয়ে বৃষ্টি হচ্ছে। চণ্ডীমণ্ডপে গদাই আর নৃপেন বসে থেকে বৃষ্টির ধারা দেখছিল। এমন গরমের দিনে বাড়িতে কারই বা ভালো লাগে, তাই দুইজনে মিলে ভেবেছিল যে একটু বাইরে বেরিয়ে আসবে। কিন্তু তারপরেই আকাশ কালো করে নেমে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। জ্যৈষ্ঠ মাস হলেও গরমের দাপট কম ছিল না মোটেই। তাই যখন আকাশ কালো করে নেমে এলো বৃষ্টি, তখন গ্রামের লোক স্বস্তির নিঃশ্বাস ফেলল। ছোট ছোট ছেলেমেয়েরা বাইরে এসে হুড়োহুড়ি করে বৃষ্টিধারার আনন্দে মশগুল হতে লাগলো। কেননা এই জ্যৈষ্ঠের তীব্র গরমে কুয়োর জল শুকিয়ে গিয়েছিল, চাষের জমিতে ফাটল দেখা গিয়েছিল। চাষিদের মাথায় হাত উঠেছিল যে কিভাবে এই গরমে চাষ হবে, আবার কোত্থেকে এবং কিভাবে জলসেচ করে জমিতে জল দিয়ে চাষের কাজ শুরু করা যাবে। কেননা এই গ্রামে এমন ধারা কালবৈশাখী হয় খুব কম, কিন্তু হলে আর রক্ষে নেই। টানা 7 দিন ধরে হতেই থাকে অবিরাম বৃষ্টি। নৃপেন এইবার চণ্ডীমণ্ডপে দাঁড়িয়ে একটু পায়চারি করতে শুরু করলো, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। হঠাৎ করেই তার কি মনে হতে সে বলে উঠল, এই গদাই, এই চল না, চল ওই ওই এই বৃষ্টির মধ্যে চৌধুরীদের বাগানে গিয়ে আম কুড়িয়ে আসি। শুনেছি ওইখানে সিঁদুরে আম পাওয়া যায়। একবার আমি ওখানকার আম কুড়িয়ে খেয়েছিলাম, আর সত্যি বলতে কি যে মিষ্টি আমটা, স্বাদটা না এখন আমার মুখে লেগে আছে। এই চল না, একবার ওইখান থেকে কিছু আম অন্তত কুড়িয়ে আনি। হ্যাঁ, আর কি, ওইখানকার আম যদি চুরি করি তাহলে জানিস না মালিক এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। না ভাই, চৌধুরী বাবু যা রুক্ষ স্বভাবের লোক, তাতে আমার ভরসা হয় না। জানতে পারলে আমাদের বাড়ি গিয়ে নালিশ করে আসবেন, বা প্রথমে মালিকে দিয়েই কয়েক ঘা বসিয়ে দেবে। আর ওই চৌধুরী বাড়িতে আমার যেতেই কেমন ভয় করে। যা বাবা, কেন ভয়ের কি আছে শুনি? চৌধুরীদের বাড়িতে যাব আর ওইখানে গিয়ে পাঁচিল ডিঙিয়ে আম কুড়িয়ে নিয়ে আসবো, এই তো, তাহলেই তো হয়ে যাবে। অত ভয় করলে চলবে নাকি? আর দেখছিস তো কেমন বাদলার দিন, ও কিছু হবে না। আম নিয়ে যদি রুদ্ধশ্বাসে দৌড়াই, তাহলে ওই বুড়ো আমাদের থোড়াই ধরতে পারবে। একেই তো দেখতে পাচ্ছিস অন্ধকার পরিবেশ, আমাদের মুখ অব্দিও দেখতে পাবে না। আর সন্দেহ করলেই বা কী হলো? প্রমাণ পেলে তবেই না নালিশ করবে। কথাটা বলেই নৃপেন চণ্ডীমণ্ডপ থেকে নেমে এলো। কিন্তু গদাই বসেই ছিল। সে যেতে পুরোপুরি নারাজ। অনেক বোঝানোর পর সেও এই প্রস্তাবে রাজি হয়েই গেল। দুই বন্ধু মিলে হাঁটু জল ভেঙে ধীরে ধীরে চলতে শুরু করলো। পথঘাট সম্পূর্ণ অন্ধকার, কিন্তু বেশিক্ষণ অন্ধকারের দিকে তাকিয়ে থাকলে আপসেই চোখ অন্ধকারে সয়ে যায়, ফলে চলার পথে আর কোনো সমস্যা হয় না। মাথার ওপর কালো মেঘের মধ্য দিয়ে বিদ্যুৎ ঝিলিক এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাচ্ছে। পিচ্ছিল পথঘাট, তার উপর একটা অসুবিধে এই যে যেতে হলে আলের ওপর দিয়ে খুব সাবধানে চলতে হবে। মাঠের মধ্যে এই বাদলার মধ্যে কিছু কৃষক ধানের চারা রোপণ করেছিল। নৃপেন আর গদাই এই দুইজনেই তাদের বেশ ভালো করে চেনে। যে চাষি ক্ষেতের মধ্যে কাজ করছিল তার নাম হরিহর। হরিচাষী ওদের এই বাদলার মধ্যে ঘুরে বেড়াতে দেখে দূর থেকে হেঁকে জিজ্ঞেস করলো, আরে এই যে গদাই, এই এত বৃষ্টির মধ্যে তোমরা কই চললে গো? এই একা একা কোথাও যেও না গো, পথ হারিয়ে যাবে। যাও যাও, বাড়ি ফিরে যাও। ও কিছু হবে না,
এই একটু দিঘির ধারে যাচ্ছি মাছ ধরতে, দেখি যদি ভালো মাছ টাছ পাই তাহলে ধরবো। রুই কাতলা তো পাবোই আশা করছি। আর কথা না বাড়িয়ে এইবার দুইজনেই আলের ওপর দিয়ে দৌড়ে পৌঁছে গেল সেই পথে যেইখান থেকে চৌধুরীদের বাড়িটা দেখা যায়। কিন্তু বাড়ির দিকে তাকিয়ে দুইজনেই অবাক হয়ে গেল। এ কি, বাড়িতে আলো জ্বলেনি কেন? বাড়িতে কি তবে কেউ নেই নাকি? আশ্চর্য, এমনটা তো কোনোদিনও হয় না। কথাটা মনে মনে ভেবে পেল না কেউ। দুই বন্ধু মিলে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, আর ওই অবস্থাতেই একবার নিজেদের দিকে তাকালো। বৃষ্টির বেগ বেড়ে গিয়েছে আর একটু। ওরা একেবারে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির জল লেগে ওরা যে জ্বর বাঁধিয়ে ফেলতে পারে সেই দিকে কারুর কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু এইভাবে চেয়ে থাকাটা বেশিক্ষণের জন্য স্থায়ী হলো না। দুইজনই নির্ভয়ে ওই বাড়ির দিকে এগোতে শুরু করলো। চৌধুরী বাড়িটা মোটের ওপর বেশ বড়। বাড়ির লোকরা থাকে অন্যদিকে, আর তারা যাবে আম কাঁঠালের বাগান আছে সেই দিকটা বাড়ির ঠিক উল্টো দিকে। কিন্তু কেউ যদি বাগানে যেতে চায় তাহলে তাকে ওই বাড়িটার সামনের দিক দিয়ে পাশ কাটিয়েই যেতে হবে। সন্ধ্যার দিকে ওই বাড়িতে প্রতিটি ঘরে জ্বলে ওঠে আলো আর শঙ্খে ফোঁ পড়ে। সব মিলিয়ে সদস্য সংখ্যা গুনে গুনে 24 জন, আর চাকর বাকর আলাদা। অনেকবারই ওরা দুইজন সন্ধ্যার পর এই পথ দিয়ে গিয়েছে, কিন্তু আজকের মতো নিঃশব্দ পরিবেশ আগে কোনো দিনই দেখেনি। গদাই এইবার নৃপেনের কাঁধে একবার হাত রেখে বলে উঠল, ওই গেল বলতো এইখানকার লোকেরা? চৌধুরী মশাই চলে গেলেন নাকি অন্য কোথাও? কিন্তু গেলেই বা আমরা দেখতে পাবো না কেন? হয়েছেটা কি বলতো? নৃপেন এর কোনো উত্তর দিতে পারল না। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল শুধু। ওদের কৌতূহল বেশ তুঙ্গে উঠেছিল, যার কারণে ওরা এই দিক ওই দিক বিবেচনা না করেই ওই বাড়ির দিকে এগোতে শুরু করলো। কিন্তু মনে তার কিন্তু একটা খটকা লেগেই রইল। সে একবার গদাইয়ের হাতখানা চেপে ধরল আর একেবারে গলা নামিয়ে বলে উঠল, থাক ভাই, কি দরকার? আজকে আর আম করতে যাওয়ার দরকার নেই। আমারও না কেমন ভয় ভয় করছে। চল চল না বাড়ি ফিরে যাই, অন্য কোনো জায়গায় গিয়ে আম পারি। নৃপেন অবাক হয়ে দেখল গদাই এগোচ্ছে তো এগোচ্ছে, সে তার কোনো কথা শুনছে না। এই গদাই, কোথায় যাচ্ছিস? এই দাঁড়া, দাঁড়া বলছি, ফিরে চল। কি রে গদাই, হ্যাঁ গদাই। নতুন জলের স্পর্শ পেয়ে কিন্তু সোনা আর মেঠো ব্যাঙের কোরাস শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই ডাক শুনে মনে হচ্ছে না যে বৃষ্টির জল পেয়ে ওরা আনন্দে আত্মহারা হয়েছে, বরং কোনো একটা বিপদের সংকেত বুঝতে পেরেছে। আর বিপদ বুঝতে পেরেই যেন দুই কিশোরকে ওই বাড়ির দিকে এগোতে তারা নিষেধ করছে। একটা কালো রঙের ধোয়ার কুণ্ডলী যেন এই বাড়িটাকে ঘিরে রেখেছে। নৃপেনের হুঁশ ছিল, তাই সে বারবার এক কথাই বলছিল তার বন্ধু গদাইকে, চল গদাই চল, ফিরে যাই। এই গদাই, এই শুনতে পাচ্ছিস না? ওই কোথায় যাচ্ছিস রে? কিন্তু গদাই শুনতেই পাচ্ছিল না কিছু। সে খালি পায়ে এগিয়ে যাচ্ছিল আর অন্যমনস্কভাবে বলে যাচ্ছিল, আরে কিচ্ছু হবে না, ওই তো চৌধুরীবাবু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস না? ওই দেখ, আমাদের হাতছানি দিয়ে কেমন ডাকছে। চল আম কুড়োতে যাব, বেশ মজা হবে। না রে, ওইখানে গেলে হয়তো আর বাড়ি ফিরতে পারবো না। আর কোথায় চৌধুরী মশাই ডাকছে, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই করাত করে কান ফাটানো বাজ পড়ল। আর তখনই বাজ পড়ার আলোতে ওই বাড়িটাকে পুরোপুরি আলোকিত করে তুলল। দুইজনেই দেখল তাদের সামনে দাঁড়িয়ে থাকা ওই বিরাট আয়তনের বাড়িটার ভোল পুরোপুরি পাল্টে গিয়েছে। গতকাল সকালেও যে বাড়িটাকে ওরা দেখেছিল ঝা চকচকে নতুন, সেই বাড়িটাই এখন কেমন ম্যাড়ে ম্যাড়ে হয়ে গিয়েছে। ইটের পাঁজা দেখা যাচ্ছে, স্থানে স্থানে বেরিয়েছে বট অশ্বত্থের চারা। নৃপেন কিন্তু আরও দেখতে পেল যে ওই বাড়িটার একদম মাথার ওপর যে রেলিংহীন ছাদটা আছে, ওইখানে সত্যি সত্যিই দাঁড়িয়ে আছে একজন ভারী চেহারার মানুষ, যার মুখটা থমথমে গম্ভীর।
আর সে এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি পায়চারি করছে। মাথা ঘুরে গেল নৃপেনের। সে ধরা গলায় শুধু একটা কথাই বলতে পারল, এই এই এইসব কি হচ্ছে রে চৌধুরী মশাই? বৃষ্টির মধ্যে খোলা ছাদে অমন পায়চারি করছে কেন? নৃপেনের কথা শেষ হওয়ার সাথে সাথেই দূর থেকে ভেসে এলো একটা অট্টহাসির শব্দ। ওই অট্টহাসি যে কি ভয়ঙ্কর সেটা বলে বোঝানো কঠিন। কটা বাজে কে জানে, হয়তো অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আর এই জায়গাটা যেন তাদের চেনা পৃথিবী থেকে অনেকটা দূরে। একবার নৃপেন দেখে নিল চারপাশটা, কিছুই দেখতে পেল না। সে এইবার খুঁজে পাওয়ার চেষ্টা করলো তার বন্ধু গদাইকে, কিন্তু এ কি, গদাই কই? গদাইয়ের টিকিটের অবধিও দেখা নেই যে। বৃষ্টির মধ্যে সে এতই ভিজে গিয়েছে যে আর কোনো জায়গা শুকনো নেই। সে এইবার হন্যে হয়ে গদাইকে ডাকতে শুরু করলো, গদাই, এই গদাই, কই গেলি তুই? দেখ দেখ, আমার সাথে এরমভাবে মিছে রসিকতা করিস না ভাই। এই যে পথ খুঁজে পাচ্ছি না, এই গদাই ভাই, ভাই বাড়ি চল ভাই, ফিরে যাই। বহুক্ষণ সে ওইভাবে গদাইকে ডাকাডাকি করলো, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। অগত্যা সে সোজা ওই বাড়িটার দিকে এগিয়ে গেল। বৃষ্টির গতি আরো বেড়েছে। এই সময় পথ খুঁজে বাড়ি যাওয়া কষ্টকর। আবছা আবছা ঠেকছে সবকিছু। না, নিরাপদ আশ্রয়ে তাকে যেতেই হবে। পাশেই হোগলার বন। ওই বনের ভেতর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। চৌধুরীদের বাড়ির ঠিক পাশেই একটা ছোট্ট নিম গাছ, তা তার শাখা প্রশাখা বিস্তার করে দাঁড়িয়ে রয়েছে। ওই গাছের ডালেই একটা প্যাঁচা এসে বসে ক্রমাগত ডেকেই চলেছে। তিরুক্তি না করে নৃপেন এইবার গদাইকে খুঁজতে খুঁজতে ওই বাড়িটার সামনে যে মূল ফটক আছে সেইখানে দাঁড়িয়ে গেল। ফটক বন্ধ ছিল, কিন্তু ঢুকতে সমস্যা হলো না। পাঁচিলের একটা অংশ তার বুক বরাবর। সে ওই পাঁচিল ডিঙিয়ে সোজা লাফিয়ে নামলো বাড়ির চৌহদ্দির ভিতর। আবার ওই অট্টহাসিটা কানে ভেসে এলো। বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইল সে। নৃপেনের চোখ চলে গিয়েছে সোজা উপরের দিকে। সে আবার ওই দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারল না। দৃশ্যটা দেখেই সে চিৎকার করতে গেল, কিন্তু গলা থেকে স্বর কিছুতেই বেরোচ্ছিল না। তার বুকটা ধড়াস করে উঠল। সেইবার দেখতে পেল যে চৌধুরী মশাই এতক্ষণ দাঁড়িয়েছিল, তিনি এইবার কিন্তু হাঁটু ভেঙে বসে পড়েছেন। তার সামনে হাঁটুর ওপর শুইয়ে রাখা আছে একটা মানুষ। ওই মানুষটার মধ্যে নেই কোনো চেতনা। দুই হাত মেলে সে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছে যেন। তাকে পায়ের ওপর ফেলে জ্বলন্ত দৃষ্টি মেলে তাকিয়ে আছে চৌধুরী মশাই। চৌধুরী মশাইয়ের চোখ যে পরিমাণে রক্তাভ আবাস উজ্জ্বল, তাকে তাতে মানুষ বলা যায় না। তার মুখের ভাব হিংস্র হয়ে উঠেছে। নাল বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। চোখ ভিড়িয়ে নিতে পারছিল না কোনো মতেই নৃপেন। সে চোখের ওপর আড়াআড়িভাবে হাত রাখল, কেননা অন্ধকার হয়ে গিয়েছিল আর ওই দৃশ্যটা কিছুতেই দেখা যাচ্ছিল না। সে তাকিয়ে রইল মুহূর্ত খানিক, কিন্তু পরক্ষণেই নৃপেন দেখল ছাদের নিচে সারিবদ্ধ যে ঘরগুলো আছে সেইগুলোতে কে যেন মোমবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভেতর থেকে বন্ধ জানলার কাঁচের পাল্লাগুলো সব যেন উজ্জ্বল হয়ে উঠল। চমকে উঠল নৃপেন। সে একবার আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, বাড়িতে কেউ আছে? হ্যাঁ, কেউ কি আছে বাড়িতে? আমার বন্ধু গদাইকে খুঁজে পাচ্ছি না। কেউ কি আছে? কথাটা বলার পরেই আবার কড়াক করে বাজ পড়ল। আর ওই বিদ্যুতের আলোতেই দেখল সেই মর্মান্তিক দৃশ্যটা। পাশেই পড়েছিল একটা বাঁশের মজবুত লাঠি। একগাছা লাঠি হাতে পেয়ে সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ল। আর গদাইকে বাঁচাবার জন্য সে মরিয়া হয়ে উঠল। সে তীব্র শীতলতা অনুভব করছে, হাত পা কাঁপছে, কিন্তু সে পথ খুঁজতে লাগলো যে কোন পথে ওই বাড়ির ছাদে যাওয়া যায়।
চৌধুরী বাবুর মুখ ততক্ষণে গদাইয়ের দিকে ঝুঁকে পড়েছে। বাড়িটা বিরাট, ওই বাড়ির আনাচে কানাচে ঘুটঘুটে অন্ধকার। শুধু কি তাই, ওই বাড়ির প্রতিটি দরজা অবধি বন্ধ। সে উঠোনে ইতিউতি খুঁজতে শুরু করলো উপরে ওঠার পথ। হঠাৎ হঠাৎ মেঘ না চাইতেই জল দেখা দিল। অর্থাৎ তার সামনাসামনি যে দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, ওই দরজাটা হাত করে খুলে গেল, আর বিশ্রী একটা ক্যাচ করে শব্দ হলো। হঠাৎ নৃপেন দেখল যে একটা ছায়া মূর্তি স্যাট করে সরে গেল তার সামনে থেকে। অবয়বটা নারীর। বাড়ির উঠোনে বৃষ্টির জমা জল বেশ ভালোভাবেই জড়ো হয়েছে। সে এইবার ওই জমা জলে ছপ ছপ শব্দ তুলে ওই খোলা দরজার দিকে এগিয়ে গেল। আর কোনো দিক বিচার না করেই সোজা অন্ধকারে প্রবেশ করল। ব্যাস, যেই না নৃপেন প্রবেশ করল, ওই সময়ে ঘটল অঘটনটা। দরজাটা তরাম করে বন্ধ হয়ে গেল, আর দরজা বন্ধ হওয়ার তরাম শব্দটা তার কানে গিয়ে বিঁধল। সে এইবার ঘুরে চাইল, আর উত্তেজিত হয়ে দরজার উপর করাঘাত করতে শুরু করলো সে। কে আছো? কে আছো? দরজা বন্ধ করলে কেন? দরজাটা খুলে দাও। আমার এইখানে দম বন্ধ হয়ে আসছে। ওই গদাই, এই কি বিপদের মধ্যে ফেলে আমাকে চলে গেলি তুই? আমি যে এইখান থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছি না ভাই। কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। এই অবস্থায় সে পুরো হতভম্ব হয়ে গেল। তার মাথা কাজ করা বন্ধ করে দিল। কতক্ষণ সে এইভাবে দাঁড়িয়েছিল তার ঠিক ছিল না। হঠাৎ চেতনা ফিরতেই সে লক্ষ্য করল যে দরজার পরেই সিঁড়িটা উপরে উঠে গিয়েছে। ওই সিঁড়িটার প্রতিটা ধাপ কিন্তু কার্পেট দিয়ে সুসজ্জিত। বুকের মধ্যে সাহস সঞ্চয় করে সে ওপরে উঠে গেল। আর তখনই সিঁড়িটার একটা ধাপে পা রাখতেই সমস্যার সঞ্চার হলো। এই সিঁড়িটা যে এতটাই জীর্ণ যে পা রাখতেই ঝুরঝুর করে কিছুটা সিমেন্ট খসে পড়ল। এইবার মাথার উপর হাত রেখে নৃপেন বলে উঠল, আরে ব্যাপারটা কি? চৌধুরীদের বাড়িটা ভেতর থেকে এতটা ফাঁপা, সে কথা তো জানা ছিল না। অথচ চৌধুরী মশাইকে কম বেশি অনেকবার দেখেছি। বাড়ি ভর্তি এতগুলো মানুষ, চাকর। তা সত্ত্বেও আজকে বাড়ির পরিবেশটা কেমন থমথম করছে। কিন্তু যা অন্ধকার, এই অন্ধকারে সিঁড়ির উপরে আমি কি করে উঠব? এটা হ্যারিকেন কিছুই তো নেই কাছে পিঠে। পুনরায় এসে চিৎকার করে গদাইকে ডাকতে লাগলো। গদাই, এই গদাই, কই গেলি তুই? গদাই, এই গদাই। আবার কোনো সারা শব্দ নেই। টু শব্দটি হচ্ছে না, বরং সে শুনল যে বৃষ্টির শব্দটাই টানা হয়ে চলেছে। সে এইবার হাতড়ে খুঁজতে লাগলো কোনো একটা আলোর উৎস। অন্ধকার ক্রমেই চোখ সয়ে এসেছিল, আর আবছা অন্ধকারে দেখা গেল যে একটা হেরিকেন সত্যিই রাখা আছে, আর তার ঠিক পাশেই একটা দেশলাই কাঠের বাক্স রাখা। তবে টেবিলটা খুব ময়লা হয়ে গিয়েছে। টেবিলের ওপর বাঁধা ছিল সেই মান্ধাতার আমলের একটা ক্লথ। নৃপেন এইবার খুব সন্তর্পণে এগিয়ে গেল ওই টেবিলটার দিকে, আর ওই টেবিলে রাখা হ্যারিকেনটার কাঁচটা খুলে সে শিখা উস্কে দিয়ে দেশলাইটা জেলে আলোটা জ্বালালো। হ্যারিকেনের আলো জ্বালতেই তার কানের কাছে ফিসফিসিয়ে কেউ যেন বলে উঠল মেয়েলি কণ্ঠে, কথাটা শুনেই চকিতে সে পেছনে ঘুরতে চাইল, আর পেছনে ঘুরেই এক পলকের জন্য শুধু দেখতে পেল একটা মেয়ে যে হাতে ধরে আছে একটা শিশু সন্তান। তার পরনে বেশ দামি কলকা করা শাড়ি, মাথার চুল পেছন দিকে খোপা করে বাঁধা, আর সে তার গা থেকে বেরিয়ে আসছে সুন্দর আতরের সুবাস। নৃপেনের পিঠের শির দাঁড়াবে ঠান্ডা জলের স্রোত বয়ে গেল। তার কণ্ঠ রোধ হয়ে গেল। অপলক দৃষ্টিতে সে নারী মূর্তিটার দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই নারী মূর্তিটি বাতাসে মিলিয়ে গেল। হঠাৎ ছাদের উপর দাপাদাপি হওয়ার শব্দ হতে শুরু করলো।
নৃপেন ওই শব্দটা শুনেই চঞ্চল হয়ে হ্যারিকেনটা নিয়ে খুব সাবধানে উঠতেই শুরু করলো উপরে। আর ওই সময় ঠিক তার পাশ দিয়ে নেমে গেল দ্রুত গতিতে একটা কালো বিড়াল। অন্ধকারে ওই বিড়ালটার চোখ দুটো জ্বলছিল। এইবার সে শুনতে পেল গদাইয়ের কণ্ঠস্বর। গদাই চিৎকার করে বলে উঠল, ওরে নিপেন, আমাকে বাঁচা, আমাকে বাঁচা ভাই, আমাকে মেরে ফেললো। ও আমাকে বাঁচা, আমি যে যন্ত্রণায় মরে যাচ্ছি। কি ব্যথা! নিপেন ভাই, আমাকে বাঁচা ভাই। কথাটা কানে যেতেই নৃপেন হ্যারিকেনের শিখাটা উস্কে দিল আর নিজেকে সামলে নিয়ে চিৎকার করে বলল, কোনো ভয় নেই ভাই, আমি আছি। এই বদ্ধ অভিশপ্ত ঘর থেকে তোকে আমি উদ্ধার করবই। তরতর করে সে উঠে গেল সিঁড়ি পেয়ে। আর সিঁড়ির ওপরেই যে একটা লম্বা রোয়াক আছে, সেখানে সে দেখতে পেল কেউ একজন দাঁড়িয়ে আছে যেন। দরজার বাইরে থেকে একটা কালো মুখ তার দিকেই তাকিয়ে আছে। নৃপেনের অনিচ্ছা সত্ত্বেও সে ওই দিকে চলতে চলতে প্রায় ঢুকে পড়ল ওই ঘরে। ঢুকে এসে দেখল একাধিক ছায়া মূর্তি ঘুরছে। তারা প্রত্যেকেই তার দিকে জ্বলন্ত দৃষ্টি মেলে তাকিয়ে আছে। ঘরের মেঝে রক্তে রক্তাক্ত। একটা বেহকিনী কাঠের কেদারা রাখা ছিল, সেটা হঠাৎ করেই নড়ে উঠল। এইসবের মধ্যেও নৃপেন মনে সাহস সঞ্চয় করতে থাকলো। মনে মনে বলল, যে করেই হোক গদাইকে বাঁচাতে হবেই। সে যেইখানে দাঁড়িয়েছিল সেইখানেই হাতের হ্যারিকেনটা রাখল। শূন্য হাতে সে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই কে যেন একটা ধাক্কা মারল তাকে। নৃপেন হঠাৎই ধাক্কাটা সামাল দিতে পারল না। সে ওই ফাঁকা চেয়ারে বসে পড়ল, কিন্তু বসেই সে বুঝতে পারল সে ফাঁকা চেয়ারে বসেনি, ওইখানে আগে থেকেই কেউ বসে আছে। এইবার সে হ্যারিকেনের আলোতেই দেখল যে কতগুলো লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের চোখ মুখ ফ্যাকাশে। এরা যে কেউ জীবিত নয়। হঠাৎ সকলেই তার দিকে চেয়ে একযোগে হেসে উঠল। নৃপেন এও লক্ষ্য করল যে হ্যারিকেনের আলোয় অন্যান্য আসবাবপত্রের ছায়া পড়লেও এই লোকগুলোর কোনো ছায়া পড়ছে না। নৃপেন অবরুদ্ধ গলায় বলে উঠল, এ কি, তোমাদের ছায়া পড়ছে না কেন? তোমরা কি মানুষ নও? আর আমার বন্ধু গদাই গেল কই? হঠাৎ সে দেখল যে দলের মধ্য থেকে একজন মেয়ে এগিয়ে এলো। মেয়েটার ওই হতশ্রী চেহারা দেখে বুকটা ধরাস করে উঠল নৃপেনের। সে এতই রুগ্ন আর তার মাথার চুলগুলো এত বড় যে সেইগুলো মাটিতে পর্যন্ত ঠেকছে। দেহের এক পাশ পুড়ে গিয়েছে। হো হো করে হেসে উঠে সে বলল, মানুষের ছায়া পড়ে, কিন্তু মানুষের ছায়া পড়ে, কিন্তু আমাদের ছায়া পড়ছে না। তার কারণ একটাই, আমরা কেউ মানুষ নই। বুঝতে পারছিস না? তাহলে এই দেখ। এই বলেই ওই মেয়েটা তার শাড়ির কুচিটা মাটি থেকে কিঞ্চিত তুলল। তারপর তার পায়ের পাতা দেখা গেল, কিন্তু পায়ের পাতা দুটো যে উল্টো। সাধারণ মানুষের তো ওই রকম থাকে না। আর সব থেকে আশ্চর্য লাগলো এই দেখে যে কেউ মাটিতে দাঁড়িয়ে নেই। মাটি থেকে কিছুটা উঁচুতেই তাদের দেহটা বাতাসে ভাসমান। বুকটা ঢিপ ঢিপ করে উঠল। টেবিলের পাশেই রাখা ছিল একটা কাচের পানপাত্র। ওই পানপাত্রতে ছিল লাল রঙের তরল। খিলখিলিয়ে হেসে উঠল মেয়েটা, আর ওই পাত্রটা তার সরু লিকলিকে হাত দিয়ে তুলে আকণ্ঠ পান করে ফেলল। সেটা সন্দেহের মধ্যে আনাই ছিল বোকামি। নৃপেন কিন্তু আর সহ্য করতে পারছিল না। সেইবার চেয়ার থেকে নামার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকলো, কিন্তু কেউ যেন তাকে শক্ত করে ধরে রেখেছে। সে কিছুতেই উঠতে পারছে না। অধৈর্য হেসে বলে উঠল, আমাকে এইখানে কেন তোমরা ধরে রেখেছো? আমাকে এইখান থেকে মুক্তি দাও। আমি এইখান থেকে চলে যাব, আর কোনোদিন এই পথের ধারে কাছে আসবো না। আর আমার বন্ধু গদাইকে আমার কাছে ফিরিয়ে দাও।
আমি আর কোনোদিন এইখানে এত রাত্রিবেলা আসবো না। আমার অনেক শিক্ষা হয়েছে, আর কোনোদিন আসবো না। ওই মেয়েটা এবার আগের মতোই দাঁত বের করে অট্টহাসি করে উঠল, তারপর বলল, অনেক দেরি হয়ে গিয়েছে। তোমার এই দৃশ্য দেখার পরেই পালিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তুমি এইখানে নিজের কৌতূহল নিবারণের জন্য ঢুকে পড়েছ। আর এই বাড়িতে যখন কেউ একবার প্রবেশ করে, সে আর কোনোদিন বাইরে যায় না। তাকে আমরা মেরে ফেলি আর এখানে বন্দি করে রাখি। আর তোমার যে বন্ধু গদাইয়ের কথা বলছো, সে কি আর বেঁচে আছে ভেবেছ? চৌধুরী মশাই তার বুকের রক্ত পান করে এতক্ষণে রক্ত শূন্য দেহটা মাটিতেই ফেলে দিয়েছে। বৃষ্টির জল লেগে হয়তো ওই দেহটা ভিজছে। এবার নৃপেন আর নিজেকে ধরে রাখতে পারে না। বুক ফাটায় কার্তনা তার মুখ থেকে বেরিয়ে আসে এবং কাঁদতে কাঁদতে সে বলে ওঠে, না 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 না, এ হতে পারে না। আমার বন্ধু গদাই আর আমি অভিন্ন বন্ধু। ওর কোনো ক্ষতি হতেই পারে না। দুনিয়ার কোনো অপশক্তির ক্ষমতা নেই যে তোকে আমার থেকে আলাদা করে। ওই যে আমার বন্ধু। হঠাৎ ঠিক এই সময় ছাদ থেকে কিছু ধপাস করে পড়ে যাওয়ার শব্দ হলো, আর সে ওই ঘরের দরজাটা খোলা ছিল বলেই কিছু একটা পড়ে যেতে দেখল। তার মাথার কাছ থেকে একটা ফটো ছিল। ওই কাচের ফটো ফ্রেমটা এবার নিচে যেন ঝনঝন করে ভেঙে গেল নেমে। ধীরে ধীরে নৃপেনের চেতনা লোপ পেতে শুরু করলো। সে এইবার দ্রুত ওই চেয়ার থেকে ওঠার চেষ্টা করতে লাগলো। সে যতই ওঠার চেষ্টা করছিল ততই যেন মনে হচ্ছিল কেউ তার হাতটা শক্তভাবে চেয়ারের হাতলের সাথেই চেপে ধরেছে। সে অনুভব করতে পারলো যে তার ঘাড়ের কাছে কার যেন ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। তবু নিজের অদম্য ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে সে উঠে পড়ল। তার ওঠার সাথে সাথেই ওই মিশমিশে কালো রঙের চেয়ারটা পড়ল গিয়ে মাটিতে। হ্যারিকেনটা অনেক আগেই নিভে গিয়েছিল। অন্ধকার ঘর, কিন্তু তবু তার প্রতি পদে মনে হচ্ছিল কতগুলো ছায়ামূর্তি বুঝি দ্রুত গতিতেই এই দিক থেকে ওই দিকে চলে যাচ্ছে। সে এইবার কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র বাঁচার জন্য দুঃসাহসিক কাজ করল। দরজাটা তার থেকে মাত্র কিছুটা দূরেই অবস্থিত। ওই দরজাটা সে দেখল আপনা থেকেই বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হচ্ছে ধীরে ধীরে। সে কিন্তু এইবার সামনের দিকে হাত বাড়িয়ে ইষ্ট নাম স্মরণ করেই এগিয়ে গেল ওই দরজার দিকে। আড়ষ্ট কণ্ঠে সে বলল, হে গোপীনাথ রক্ষা করো, গোপীনাথ রক্ষা করো, হে 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 গোপীনাথ রক্ষা করো। না, আমি এইখানে থাকতে চাই না। আমি এই বদ্ধ ঘর থেকে বেরোতে চাই। গোপীনাথ, আমাকে রক্ষা করো। পর মুহূর্তেই সে দেখতে পেল একটা কাটা মুন্ডু বাতাসে ভর করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর ওই কাটা মুন্ডুটা সেই মেয়েটার। কাটা মুন্ডুটা তার পথ রোধ করে বিরাট একটা হা করে ভেসে রইল। কিন্তু সে এবার কোনো ক্রমে বেঁচে থাকার ছোট্ট লাফ দিয়ে দরজার ফাঁক দিয়ে গলে গেল। আর সেই সময় দরজাটা দরাম করে বন্ধ হয়ে গেল। নৃপেন তখন গদাইয়ের কথা প্রায় ভুলেই গিয়েছিল। তার একটাই কথা মনে হতে লাগলো, সে নিজেই যদি প্রাণেরা বাঁচতেই পারে তাহলে তার বন্ধুকে কিভাবে উদ্ধার করবে। সে নিচে নেমে গেল তরতরিয়ে, আর দেখলো যে বাইরে যাওয়ার দরজাটা খোলাই আছে। সে দেখলো দরজা শুধু খোলাই নয়, সেই সাথেই দরজাটা জুড়ে কে যেন দাঁড়িয়ে আছে। আবার বিদ্যুৎ চমকালো। সে দেখতে পেল এইবার সামনে দাঁড়িয়ে থাকা ওই ছেলেটার মুখ। কিন্তু মুখ দেখলে হবেটা কি? ওই মুখটা আদেও জীবিত মানুষের নয়। কিন্তু ততক্ষণে সে ওইসব ভুলে গিয়েছে। তার মাথার গোলমাল হয়েছে। নৃপেন ভয়ের চোটে এক প্রকার প্রলাপ বকছে। আর শুধু তাই নয়, সে এও দেখলো যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে তার বন্ধু গদাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই যে তার ঘাটটা ঈষৎ বেঁকে আছে। নৃপেন ওই অবস্থাতেই তাকে ধরে বলল, তুই
তুই ঠিক আছিস তো? এই বাড়ি বড়ই অভিশপ্ত, এখানে আর কোনোদিন পা রাখবো না আমরা। চল 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 চল, আমরা ফিরে যাই, চল। দুইজনই জলের উপর দৌড়াচ্ছিল। যেইখানে দাঁড়িয়েছিল ওরা সেইখান থেকে বাইরে বেরোতে গেলে উঠোনটা পেরিয়ে যেতেই হয়। দৌড়তে দৌড়তেই প্রতি পদে নৃপেনের মনে হচ্ছিল যে ওই অশরীরী দলরা এসে তাকে হত্যা করবে। পিছন থেকে ভেসে আসছিল ওদের অট্টহাসির আওয়াজ। দৌড়তে দৌড়তে কতখানি সময় যে বয়ে গেল তার কোনো হিসেব ছিল না দুজনের কাছে। আস্তে আস্তে সেই অট্টহাসির আওয়াজও মিলিয়ে গেল। নিশুতি রাতে দুইজনের জমা জল ভাঙার শব্দটাই হচ্ছিল শুধু, এর বাইরে একটি প্রাণীরও সাড়া নেই। নৃপেন আর গদাই দুইজনেই দৌড়ে ওই বাড়ির সীমানা থেকে খানিক দূরেই চলে আসতে নৃপেনের ধীরে ধীরে বোধবুদ্ধি সব ফিরে এলো, কিন্তু সে বুঝতে পারল না যে সে কোথায় যাচ্ছে। সেইবার সন্দিগ্ধ সুরে বলে উঠল, হে কোথায়? এই দাঁড়া, তুই কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? একটু বলতো। বাড়ি ফেরার পথ তো এটা নয়, এই পথ দিয়ে কোনোদিন আসিনি তো। ওই মাঠ ভেঙে তারপর তো গ্রামে ঢোকার পথ। তাহলে তাহলে তুই আমাকে এই কষ্ট করে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছিস কেন? আরে ভয় পাচ্ছিস কেন? আয় না আমার সাথে। এই পথ দিয়ে তোকে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে বাড়ির পথ খুবই কাছে। আয়, আমার পিছু পিছু আয়। খানিক বাদে নৃপেন লক্ষ্য করলো যে ওরা যেই পথ দিয়ে চলেছে সেই পথটা গ্রামের থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট্ট নদীর পাশ দিয়ে চলে গিয়েছে শ্মশানের ধারে। ওই শ্মশানে এখন আর কোনো দাহ হয় না। রাতের দিকে ওইখানে শিয়াল কুকুরে ঘুরে বেড়ায়। সন্দেহটা ক্রমেই দানা বাঁধতে শুরু করে। এইবার নৃপেন ভয়ে ভয়ে ভাবে যে সে কি ভুলটাই না করেছে। যেতে যেতেই থমকে দাঁড়িয়ে পড়ল গদাই। তাদের থেকে খানিকটা দূরেই কেউ একজন আপাদমস্তক সিল্কের চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, অবশ্যই তাদের দিকে পেছন ফিরে। গদাই এইবার হিমশীতল কাকে যেন বলে উঠল, এই যে এনেছি একে, আমার হাত এড়িয়ে পালাতে পারেনি। এই পাড়ের রক্ত চুষে একে আমাদের দলে টেনে নিন। কথাটা শুনেই নৃপেনের মাথার মধ্যে চিরিকটি উঠল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানেটা কি? এই গদাই, এইসব কি বলছিস তুই? তুই তো বললি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবি, তাহলে? কথাটা শুনেই এবার নৃপেনের সামনে দাঁড়িয়ে থাকা ওই দুজনেই হো হো করে হেসে উঠল। গদাই এইবার তার একদম সামনে চলে এলো, আর দেখা গেল তার চোখের মধ্যে কোনো মনি নেই। তার তীক্ষ্ণ ধারালো দাঁত বেরিয়েছে, আর ওই দাঁত দিয়ে সে রক্তপান করার জন্য এগিয়ে আসছে। এক পা করে পিছিয়ে আসছিল নৃপেন। মেঠো ভেজা পথের ওপর দিয়ে সে পেছোচ্ছে, কিন্তু ঠিক তার পেছনেই একটা গাছ ছিল। ওই গাছের শেকড়ে পায়ের গোড়ালি আটকে গেল তার, ফলেই সে ধপাস করে চিত হয়ে পড়ে গেল। পড়ে গিয়ে সে অনুভব করলো যে বাঁচার সব পথ শেষ। তার আশপাশ ঘিরে দাঁড়িয়ে আছে কতগুলো কঙ্কাল, আর ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে তার দিকে ধারালো দাঁত বাড়িয়ে নেমে আসছে তার সবচাইতে কাছের বন্ধু গদাই। গদাই দাঁতটা নামিয়ে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বলল, আজ থেকে আমাদের বাড়ি হচ্ছে ওই চৌধুরী ভিলা, যেখানে অশরীরী হয়ে চৌধুরী বাবুর অধীনেই থাকবো। আর পথ ভুলে যদি কোনো মানুষ একবার চলে আসে, তাহলে তাকে ভুলিয়ে ভালিয়ে টেনে নেব দলে। তোর মনে আছে উঠোন দিয়ে আসার সময় একটা কিছুতেই হোঁচট খেয়ে তুই পড়ে গিয়েছিলিস? ওইটা কি জানিস? ওইটা ছিল আমার রক্ত শূন্য মৃতদেহ। এইবার তোর পালা, তোকে জন্মের মতো আম খাওয়াবো আমি।
নৃপেন অব্যক্ত আর্তনাদ করে উঠল, আর সেই সাথেই তার জ্ঞান লোপ পেল ধীরে ধীরে। সে মূর্ছিত হয়ে পড়ল। আর কিছু তার মনে নেই। জ্ঞান চলে যাওয়ার মুখে সে শুধু দেখেছিল যে লাল পাড় শাড়ি পরে একজন সধবা মহিলা দামি অলংকারে নিজেকে সাজিয়ে তার চোখের সামনে গাছের ডালে এক পা দুলিয়ে বসে আছে আর মৃদু মন্দভাবে হেসেই যাচ্ছে। আরে ও বাবু, বাবু যে তা এইখানে শুয়ে আছেন কেন? বাড়ি গিয়ে বরং শোবেন। পথে ধারে গাছতলায় কেউ কি আর রাত্রি যাপন করে? হ্যাঁ হ্যাঁ, উঠুন উঠুন বলছি। বেশ অনেকক্ষণ ধরেই একটা ডাক শুনতে পাচ্ছিল নৃপেন। সেই সাথেই একটা গুঞ্জন তার কানে এসে ধাক্কা মারছিল। ওই শব্দ শুনেই নৃপেন এইবার উঠে পড়ল আর ধীরে ধীরে চোখের পাতা খুলে দেখল যে দিনের আলো ফুটে গেছে, কিন্তু উঠে বসার ক্ষমতা তার নেই। তবু সে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বলল, কে আপনি? আমাকে এইভাবে এখানে ফেলে রেখে গিয়েছে? আর আমার বন্ধু গদাই কই? গদাই, ও গদাই। কে গদাই বাবু? হ্যাঁ, আর এইখানে আমি আর আপনি ছাড়া তো কেউই নেই। এই মনসাতলায় আপনি বা কি করছেন? হ্যাঁ, এইটা তো দেবীর স্থান। এইখানে কেউ শুয়ে থাকে কি? হ্যাঁ, দেবী যে আপনার ওপর ক্রুদ্ধ হবেন। মা মনসার থান বলছেন কি? কথাটা বলেই নৃপেন একটু ধাতস্থ হলো। এইবার ধীরে ধীরে সে সবকিছুই বুঝতে পারল যে কিভাবে সে এইখানে এসেছে। সে বাড়িই ফেরেনি গতকালের স্বপ্ন তাকে দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াতে লাগলো। সে এও দেখল গাছের চওড়া গুড়ির মধ্যে কে বা কারা যেন হলুদ রঙের সুতো বেঁধে দিয়ে গেছে, আর ঠিক তার পাশেই একটা ছোট্ট ঘট রাখা আছে। আর সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে তাকেও এইবার সে বেশ ভালো করে দেখে নিল। দেখে বুঝল এই লোকটা আর কেউ নয়, একজন পুরোহিত। মাথায় টাক কিন্তু টিকি আছে, আর ওই টিকির সাথে গাঁদা ফুল মাথা, কপালে তিলক, খালি পা, কাঁধে একটা ঝোলা আছে। কিন্তু নৃপেনের দিকে সে ওইভাবে তাকিয়ে আছে। নৃপেন কিন্তু এইবারে শিউরে উঠল, আর সে গতকালের সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ রূপে বলে উঠল। তাকে সরিয়েই ওই পুরোহিত পুজোর জোগাড়যন্ত্র করছিল। এইবার সে ধূপ জ্বালিয়ে আর গাছ থেকে তোলা কিছু ফুল ওই ঘটের কাছে নিবেদন করতে করতে বলে উঠল, মশাই, আপনি বড্ড বাঁচা বেঁচে গিয়েছেন। কেননা এই অঞ্চলে ওই বাড়িটা চৌধুরী বাবুরই বটে। 1 সপ্তাহ আগে উনি বেঁচেই ছিলেন, কিন্তু সম্প্রতি তিনি গিয়েছিলেন সপরিবারে ঘুরতে। সেইখান থেকে আর তিনি জীবিত ফেরেননি। শুনেছিলাম চৌধুরী পরিবারের নাকি পথেই ট্রেন দুর্ঘটনার দরুন মৃত্যু ঘটেছে। কিন্তু সব থেকে আশ্চর্যের এই যে ওই বাড়িতেই উনি মায়া থাকা দরুন আবার ফিরে এসেছেন। আপনার ওই বন্ধুটিকে মেরে ফেলেছে, কিন্তু আপনার সত্যমৃত বন্ধুটি আপনাকে শ্মশানে গিয়ে মেরে ফেলতেই চেয়েছিল। কিন্তু আপনি দৈবক্রমে এই গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ, সে আপনার কাছে আসার চেষ্টা করেছিল বটে, কিন্তু আপনাকে মেরে ফেলতে পারিনি। মায়ের অসীম কৃপা, তাই আপনি এই যাত্রায় বেঁচেই গেলেন। কথাটা যে শতকরা 100% সত্য এইটা তাকে বলে দিতে হতো না। কেননা সে গতকাল রাতে এই গাছের তলাতে যখন গুড়িতে ঠেস দিয়ে বসেছিল, তখন তার বন্ধু গদাই কিছুতেই তার কাছে আসতে পারছিল না। তার আশেপাশে দাঁড়িয়ে থাকা কঙ্কালগুলো দূর থেকে জ্বলন্ত দৃষ্টি মিলে তাকিয়েছিল শুধু, কিন্তু কাছে আসার সাহস পাচ্ছিল না। এইবার তার মনে বিস্ময় প্রকাশ পেল। সে নিজের মনেই বলে উঠল, তার মানে আমার গোপীনাথ স্বয়ং নাগদেবী মা মনসাকে পাঠিয়েছিলেন আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। প্রণাম জানাই মা,
প্রণাম জানাই তোমার চরণে। বলেই সে 2 হাত যুক্ত করে প্রণাম করে উঠল। তার মন থেকে বিপদের আশঙ্কা কেটে গিয়েছিল, কিন্তু দুঃখ ছিল এই যে সে তার অতি প্রিয় বন্ধু গদাইকে হারিয়েছিল। এতক্ষণ শুনছিলেন লেখক অনিক চক্রবর্তীর কলমে চৌধুরী বাড়ির বিপদ। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।